আগামী মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ, যে টেস্টের জন্য সবার অপেক্ষা ছিল। সব ক্রিকেটার বছরের পর বছর অপেক্ষা করেছেন টেস্টটা খেলার জন্য। দুঃখের সাথে বলতে হচ্ছে সেই টেস্ট দুটো খেলা হচ্ছে না নাহিদ রানার ইনজুরিতে। 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। অন্তত 1 মাস বিশ্রামে থাকতে হবে, 1 মাস রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চলবে। শরীফুল ইসলামেরও প্রথম টেস্ট খেলা নিয়ে রয়েছে শঙ্কা, তবে লিটন দাসের আপডেট যেটা সেটা খানিকটা ইতিবাচক। সব কিছু নিয়েই কথা বলবো সেকান্দার ভাইয়ের সঙ্গে। সেকান্দার ভাই, নাহিদ রানার ইনজুরিটা আমরা ডাউট করছিলাম গ্রেড 2 টিয়ার হতে পারে, সেটাই হলো। এবং নাহিদ রানা সিরিজের 2 টেস্ট থেকেই ছিটকে গেলেন। উনি কয়েকদিন আগেও ফিট ছিলেন, জিম্বাবুয়েতে গেলেন। মানে পুরো প্রসেসটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এই ধরনের ইনজুরি সাধারণত যদি আপনার পাঁজরের কোনো পেশিতে টান পড়ে, এই পেশির যদি গ্রেড 1ও হয়, তারপরেও আপনার 1 মাস লাগে সারতে, টোটাল মানে ফিটনেস গ্রো করতে বা খেলার মতো ফিট হতে। এখানে যদি ডাবল হয়, মানে 2 হয় গ্রেড, তাহলে এটা এখানে আপনার 8 সপ্তাহের মতো লেগে যায় আপনার পুরো খেলায় ফিরতে। মানে 4 সপ্তাহে 1 মাস যদি ধরি আমরা, ওদিকে 2 মাস, 1 মাস আপনি একদম পুরো রিকভারি করবেন, আর 1 মাস আপনি ফিটনেস গ্রো করবেন। কারণ ওই যে একেবারে ফুল রেস্টে থাকলে আপনার এটা যে হিলটা হবে, হিল হওয়ার পরে আপনার আস্তে আস্তে স্ট্রেংথ গেইন করার জন্য রিহ্যাবিলিটেশন শুরু হবে 1 মাস পরে। তো এই জায়গা থেকে যদি আমরা বলি, নাহিদ রানা শুধুমাত্র এই অস্ট্রেলিয়া সিরিজ নয়, তার আশপাশে যদি ইন্ডিয়া মানে বিপক্ষেও খেলতে চান, আমার মনে হয় হি উইল বি ডাউট। মানে এইটা তো আগস্ট সামনে আসছে, আগস্ট সেপ্টেম্বর 2 মাস তো অটো চলে যাবে। আর যদি সেপ্টেম্বরে আপনার ইন্ডিয়া এখানে খেলতে আসে, তাহলে কিন্তু চান্স খুবই কম, মিনিমাম তাকে ছাড়াই একে খেলতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক হলো বাংলাদেশের যে একটা লক্ষ্য ছিল, পাকিস্তান বলেন বা অ্যাওয়ে বা হোম যেসব টেস্টগুলি খেলেছে, যে রকম বোলার ছিল মাঝখানে আমাদের, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ এখন আর নেই। একটা কারণ হলো এবারও তো আপনার প্যাটার্নাল লিভে রয়েছেন, তিনি ইতালিতে এই মুহূর্তে। তার সঙ্গে যদি আবার চিন্তা করেন নাহিদ রানা থাকছে না, তার মানে হচ্ছে কি আপনার বোলিং শরীফুল হয়তো ফার্স্ট টেস্টে আপনি নাও পেতে পারেন। তো এই যে না পাওয়ার অর্থ হলো আপনার টিম নিয়ে যাচ্ছেন, কিন্তু সেকেন্ড টেস্টের জন্য আপনাকে অপেক্ষা থাকতে হবে। তার মানে বেস্ট 11 যেটা সাজাবেন, সেখানে যদি 3জন ফাস্ট বোলার খেলান, সেখানে খেলবে কে? একটা হলো হাসান মাহমুদ, আর একটা হলো তাসকিন আহমেদ, আর হচ্ছে আপনার খালেদ। এই 3জনের বাইরে আপনি কাউকে খেলাতে পারছেন না এখন। আরেকটা রবিউল যে ছেলেটাকে থাকবে, সেটাও ব্যাকআপ, অর্থাৎ 5জন পেস বোলার আপনাকে নিতেই হবে। নেওয়ার পরে শরীফুল হয়তো সেকেন্ড টেস্টে যে খেলতে পারবে। এর মধ্যে যদি তিনি হ্যামস্ট্রিং ইনজুরি, এর মধ্যে যদি রিকভারি করে টেস্ট দিয়ে যদি ফার্স্ট টেস্টে পসিবল হয়, সেটা তো ফিজিও থাকবেন ওখানে, বা হতেও পারে, অসম্ভব কিছু না। যদি ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে, যেহেতু জিম্বাবুয়ে থেকে তার ইনজুরিটা ক্যারি করে নিয়ে এসেছিলো, তো সেই জায়গা থেকে খুব বেশি টাইম যায়নি। তো হ্যামস্ট্রিং ইনজুরিগুলি এগুলি প্রপার কিউর হতে হয়। আর শরীফুল একটু ইনজুরি প্রোন, বিশেষ করে মাসল ইনজুরিটা তার অনেক বেশি হয়। মাসল ইনজুরি তাদেরই বেশি হয় যাদের আসলে ছোটোবেলায় ম্যালনিউট্রিশনে ভোগে। ম্যালনিউট্রিশন, পুষ্টি কম থাকলে এগুলি হয়। যাদের পুষ্টি ছোটোবেলা থেকে একেবারে পেয়ে আসে, তাদের কিন্তু একটা জিনিস হয় যে মাসলগুলি বিল্ড আপ হয় খুব ভালো। আমি এরকম সাফার করতাম সারা জীবন, যতদিন খেলেছি, ধরেন 15 বছর 16 বছর যতই খেলেছি, সবসময় দেখেছি যে আমার মাসল ইনজুরি হতো। এই মাসল ইনজুরির কারণে আবার অন্য ইনজুরিগুলি গ্রো করতো। কারণ হচ্ছে যে মাসল ম্যালনিউট্রিশন ছিল একটা সময় ছোটোবেলা আমার। সেই সব কারণে আবার আমার একদম ছোটো ভাই, যে তিনি টানা 10-15 বছর 20 বছর খেলে গেছেন ন্যাশনাল টিমে, 15 বছর খেলে, তো সেই জায়গায় তার কিন্তু কোনো দিন ইনজুরি আমি দেখিনি। বিকজ অফ তার মাসল বিল্ড আপগুলি অনেক ভালো হয়েছে, পুষ্টি প্রপার পেয়েছে, সব কিছু এগুলো ডিপেন্ডস অন। একটা সময় তো আর স্বাস্থ্য ওইভাবে হতো না শরীফুলের, ওই জায়গাটা আমরা দেখতে পাই। তো উনি কিন্তু অনেকগুলো ইনজুরিতে পড়েছেন, এক সিরিজ খেললে আরেক জায়গায় ইনজুরিতে পড়েন। সৌম্য সরকারের মধ্যেও দেখবেন কিছু ইনজুরি রয়েছে। এগুলি ছোটোবেলায় হয়তো মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু পুষ্টির জায়গাটা হয়তো ওরকম হয়নি। আবার খাদ্য বা ব্যালেন্স করে দেওয়া, এগুলি বুঝতো কম মানুষ, ওরকম স্বাস্থ্য সচেতনতাও ছিল না। বিদেশে যেটা হয়, তারা কিন্তু ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এতটুকু বয়স থেকেই তাদেরকে কিন্তু ফুডিং, তাদের গ্রো আপ, তাদের মাসল বিল্ড আপ সব কিছু ওই সময় থেকে শুরু করে। যারা স্পোর্টসম্যান হবে, তার স্পোর্টসম্যান যেন হতে পারে, স্পোর্টস ওম্যান যেন হতে পারে, এইভাবে প্যারেন্টসরা প্লাস স্কুল কিংবা তার এলাকা সব জায়গায় এরকম চর্চাগুলো হয়। আমাদের এই জায়গায় স্পোর্টিং নেশন না, তাই আমাদের এখানে এরকম চর্চার একেবারেই নেই। আমাদের খেলতে গেলেও আপনার 5, 7, 8 বছরের আগে যাওয়া হয় না। তার মানে হচ্ছে আমরা এইরকম স্পোর্টস
ব্যাটসম্যানশিপ না থাকার কারণে ফিজিক্যাল গ্রোথটাও এরকম হয় না এবং আমরা টাফ হতে পারি না। তো এই জায়গায় আমরা প্রত্যেক প্লেয়ারকে দেখছি। এখন হাসান মাহমুদরা আমার কাছে মনে হয়েছে যে তার ইনজুরি ওভারকাম করার স্টাইলটা খুব ভালো। তিনি একটা সময় কিন্তু ইনজুরিতে ভুগেছেন, তার পরবর্তীতে ওখান থেকে যখন তিনি এখন প্রপার ফিট এবং মাঝখানে ইনজুরিতে ভুগেছেন, এখন কাউন্টি ক্রিকেটে খেলছেন, যদিও জিম্বাবুয়েতে খুব একটা ভালো করতে পারেন, তবে আশা করি তার যে সুইং টুইং রয়েছে সব কিছু মিলে যেহেতু ড্রপ ইন উইকেট, তিনি ওখানে ভালো করার পসিবিলিটি অনেক বেশি। আবার তাসকিন আহমেদ তিনি এখন একদম পুরো রেস্টে আছেন, খানিকটা ইনজুরি প্রবণ। তার বেসিকটা হয়েছে কি তিনি ছোটোবেলা থেকেই ওই রকম তার এই ছিল, তো উনি অনেক লোড নিয়ে ওভারকাম করে আগে ওই রকম মেনটেন করতো না, এখন মেনটেন করার ফলে তার খেলাটা সহজ হয়ে গেছে। অনেক বছর ক্যারিয়ার কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। 2014 সালে তার অভিষেক হয়েছে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপে। তার পরবর্তীতে আজকে হলো 2026, একেবারে 12 বছর হয়ে গিয়েছে। পেস বোলারদের 12 বছরের ক্যারিয়ার একেবারে খারাপ না। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাসকিন হয়তো এই সিরিজে তাসকিনের খুব প্রয়োজন, কারণ তাসকিন এবং হাসান মাহমুদ দুই প্রান্ত থেকে যদি দুজন বোলার এফেক্টিভ হয় এবং থার্ড বোলার খালেদের যেহেতু আপনার রেগুলার প্লেয়ার, খালেদ জিম্বাবুয়েতে খেলেছে, তো সেই জায়গায় তার যে স্কিলগুলি রয়েছে সেই স্কিলগুলি ম্যানেজ করে যদি ওখানে ভালো করতে পারে, তাহলে তিনজন পেসারের মধ্যে তিনি একজন ভালো করার পসিবিলিটি রয়েছে। আর যেটা বললেন যে লিটন কুমার দাসের কাফ ইনজুরি রয়েছে, সেই কাফ ইনজুরির ভিতরটা সূক্ষ্ম, ডাক্তাররা বলছেন ওখানে, কিন্তু বাইরে কে কী বললো আমি জানি না। তো ওই লিটন হয়তো ফিটনেস টেস্টে পাস করে যাবেন এবং ফার্স্ট টেস্ট থেকেই হয়তো খেলবেন, কারণ এখনও বেশ সময় রয়েছে। আজকে তো ধরেন 25 তারিখ, ওখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচ যেটা সেটা নাও খেলতে পারে, প্র্যাকটিস ম্যাচ খেলবে না, তার প্র্যাকটিস ম্যাচ খেলার প্রয়োজনও নেই। আপনি ধরেন এখানে যদি চিন্তা করেন আপনার কতদিন আছে, আপনার এখনও 5 দিন 6 দিন আছে, 15 দিনের মধ্যে যদি 12-14 দিন তিনি ঠিক মতো রিহ্যাব করতে পারে, আই থিঙ্ক হি উইল বি অ্যাভেলেবেল ফর ব্যাটিং। সাধারণত যে কোনো টেস্ট সিরিজের আগে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দল ঘোষণা করে দিই। আজকেও প্রধান নির্বাচকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছেন তিনি দলটা সাজাচ্ছেন বা দল নিয়ে মানে কাটাছেড়া করছেন। এতগুলো ইনজুরি কি একটা স্পেসিফিক কারণ হতে পারে কি না যে দল ঘোষণাটা এখনও বিলম্বিত হচ্ছে? যেহেতু আমাদের 30 তারিখে একটা ফ্লাইট এবং 1 তারিখে একটা ফ্লাইট, দুইটা বহরে যাবে। আজকে 25 তারিখ, যত দ্রুত সম্ভব হয়তো আজকে বিকালের মধ্যে দল দিয়ে দেবে। এটাই কি স্পেসিফিকলি রিজন কি না আপনার কাছে মনে হয়? টোটালটাই ছিল আসলে ইনজুরি আপডেটের জন্য, কারণ কিছু স্ক্যান রিপোর্ট প্রপারলি আসা উচিত ছিল এবং সেটা আরেকটু আগে হলে ভালো হতো। জিম্বাবুয়েতে যেহেতু করেছে তখন গ্রেড 1 দেখা গেছে ওখানে, কিন্তু এখানে যখন আপনার হাসপাতালে করা হলো, ঢাকায় বেটার স্ক্যান আসছে, সেই স্ক্যানটা খুব মাইনরলি তারা ফলো করেছে এবং ওই রিপোর্টটা তৈরি করেছে, যার ফলে আপনার এখানে গ্রেড 2টা চিহ্নিত হয়েছে, তারপর পরবর্তীতে রিপোর্টটা পাওয়া গিয়েছে। আরেকটা যদি আপনি চিন্তা করেন, এখানে শরীফুল তো এখানে বোলিং করছে, বাট ফুল প্লে যে এখনও করতে পারছে না। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে শরীফুলকে কিন্তু এখন ওভারকাম করার জন্য কিছুটা সময় লাগবে। তো এই যে ওভারকাম করা, মাত্র তো আপনার বোলিংটা শুরু করছেন, ফুল লেন্থে আপনার টাইম টু টাইম বোলিং করেন, এইগুলি রিপোর্ট পাওয়ার জন্য, প্রপার সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা লেগেছে। এখন তাহলে আপনি কাকে নেবেন, বিকল্প কে আছে? ওই এবাদতকে যদি আপনার নিতে হয় তাহলে তাকে ডেকে নিয়ে আসতে হবে, তার ওয়াইফের এখনও ডেলিভারি হয়নি। তো সেই সব জায়গা থেকে চিন্তা করলে আসলে তার মানে এটা প্র্যাকটিক্যাল কোনো সিদ্ধান্ত না। প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত যখন না হবে তখন আপনার এই যে রিসোর্স রয়েছে এই সেকেন্ড বোলিং লাইন আপে আপনাকে নিতে হবে। সেকেন্ড বোলিং লাইন আপ বলতে যে শরীফুল যদি ফিট থাকতো তাহলে আপনার জন্য স্ট্যান্ডটা প্রপার হয়ে যেত, নাইট রানা না থাকলে। এবার একটা বিরাট চান্স ছিল বাংলাদেশের যে বোলিং থ্রেড দিয়ে শো করা এবং এখানে ভালো করার পসিবিলিটি তৈরি হতো যদি ব্যাটাররা তার সঙ্গে কোপ আপ করতে পারতো এবং এটাকে মেনটেন করতে পারে। এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ডারউইনের যেহেতু আপনার উইকেটগুলি হয় একটু ড্রপ ইন পিচ, একেবারে ফাস্ট উইকেট হবে গ্যাবাও কিংবা মতো পার্থের মতো, তা কিন্তু না। হ্যাঁ, তো সেই জায়গায় একটু স্পোর্টিং থাকে, যেটা মিরপুরে আমরা এর আগে টি-20 বিশ্বকাপে 22 সালে আমরা এরকম ড্রপ ইন পিচে খেলেছি, তারপর অস্ট্রেলিয়া ইউএসএ ওয়ার্ল্ড কাপে আমরা ড্রপ ইন পিচে খেলেছি। ড্রপ ইন উইকেট অনেক বেশি হয় আপনার অস্ট্রেলিয়াতে, খুব বেশি হয়, কারণ হলো প্রত্যেকটা স্টেডিয়াম মাল্টি স্পোর্টস ওদের ইউজ করে। আপনার রাগবি, যেমন মেলবোর্ন গ্রাউন্ডটা সেটা রাগবি হয়, ওদের ওখানে কিন্তু জনপ্রিয় খেলা ওইগুলি। তো এই কারণেই তারা করে ড্রপ ইন উইকেট বানায় এবং তারা কিন্তু খুব ভালো উইকেট বানায়, যে খেলা শেষ তুলে নিয়ে করলো, আবার এখানে মাটি এনে তারা ওই দিয়ে রাখে, ওখানে ভরে দেয় এবং ঘাস লাগিয়ে দেয়, তারপর অন্য খেলাগুলো খুব স্বাভাবিকভাবে হয়। সেখানে ভাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা বিগত কয়েকটা সিরিজ পেস ডমিনেন্ট ছিলাম এবং আমাদের পেস বোলিং ইউনিটটা খুব ভালো ছিল, মানে অনেকেই প্রশংসা করিয়েছেন, যেখানে দেখছি যে সবাই প্রশংসা করছেন।
সেখান থেকে দুজন পেস বোলারের ছিটকে যাওয়া বা নাহিদ রানার মতো যে সবার কাছে খুব পরিচিত হয়ে উঠেছেন, ইয়ান বিশপ, হার্ষা বুগলে সবাই তার প্রশংসা করছে, নাহিদ রানার না থাকাটা বাংলাদেশকে কি সিরিজ শুরুর আগেই ব্যাকফুটে ঠেলে দিল, বা একটা ক্যাপ্টেনের জন্য একটা বাড়তি চাপ তৈরি হয়ে গেল কিনা? এবং অস্ট্রেলিয়াতে ধরেন আমরা হয়তো দুটা টেস্টের একটাও নাও জিততে পারি, কিন্তু আমরা ফাইট করতে পারতাম। সেই ফাইটটা কি আমরা একটু কম করতে পারবো? আপনার কাছে কি মনে হয়? দেখুন, টেস্ট জিততে হলে আপনার বোলিং মানে 20টা উইকেট নিতে হয়, এটা কিন্তু বলা হয় যে 20টা উইকেট প্রতিপক্ষের নিতে হবে, এই তারপরে আপনার টেস্ট জিততে পারবেন, এটা একটা কমন ডায়লগ। তো এই ডায়লগ অনুযায়ী যদি আমি চিন্তা করি তাহলে আসলেই বাংলাদেশ, আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশ আসলে ব্যাকফুটে প্রথম থেকে চলে গেল কিনা, ডেফিনেটলি বাংলাদেশ ব্যাকফুটে চলে গিয়েছে। নাহিদ রানার মতো একজন বোলার যিনি 150+ স্পিডে বল করতে পারে পার আওয়ার, তো এইরকম একজন বোলার যখন থাকে যে কোনো ব্যাটারের জন্য থ্রেডিং এর সব সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে। আর একটা হচ্ছে তিনি যে ডেলিভারিগুলি খুব ফাস্ট দিবেন, মানে 140+, সবসময় 45+ আপনি ডেলিভারি দেয়, 47, 48, 50, 52, যদি এরকম 50, 51 পর্যন্ত তিনি তুলতে পারেন, এবং সেটা যদি আপনার পিক করে ব্যাটার গায়ে লাগানো, কিংবা ব্যাটার কিন্তু খেলতে পারবে না মানে একটা সময় এরকম প্যানিক হতে ছাড়তে লিপ করতে একটা সময় মানে কোনো এক স্লোয়ারে কিংবা সুইংয়ে আউট হয়ে যেতে পারেন। ফলে নাহিদ রানা এই জায়গায় খুবই এফেক্টিভ হতেন কন্ডিশনের কারণে, যে কারণে কিন্তু দেখেন বাংলাদেশের বোলিং থ্রেডের কারণে কিন্তু তারা বেস্ট টিমটা ওখানে ডিক্লেয়ার করেছে। তো বেস্ট টিম ডিক্লেয়ার করার কারণ কিন্তু আনফর্চুনেটলি শরীফ এবং নাহিদ রানা এই দুটো পেস বোলারকে না পাওয়াটা বাংলাদেশের জন্য বিগ লস এই কারণে প্রথম থেকে। তারপরেও যদি নাহিদ রানা না থাকার পরেও শরীফও যদি প্রথম থেকেই খেলতে পারতো বা খেলার মতো অ্যাবিলিটি, তার ফুল ফ্লেজে ফিটনেস থাকতো, তাহলে তার জন্য অনেক বেশি বাংলাদেশের জন্য একটা স্বস্তির জায়গায় থাকতো। তাহলে তিনটা পেসারই জেনুইন। এবার হাসান মাহমুদের ওই যে বললাম যে যেহেতু তার সুইং আছে, ছোটো সুইং, এইগুলি দিয়ে তিনি এফেক্টিভ হতে পারেন। আজ কিন্তু আমরা জানি ব্রেক থ্রু মাস্টার, এবং তিনি কিন্তু সম্প্রতি অনেক ভালো টেস্ট ক্রিকেটে শো করছেন নিজের পারফরমেন্স। তো আলটিমেটলি নাহিদ রানা থাকলে এটাকে মানে অনেক উপরে সোহাগ অনেক উপরে চলে যেত। ক্যাপ্টেন 82 জায়গায় থাকতেন, 3টা ফাস্ট বোলার খেলাতো, এবং 3টা ফাস্ট বোলার অস্ট্রেলিয়া হয়তো 4টা খেলাবে, কিন্তু আমরা 3টা খেলাতাম, বাংলাদেশ খেলতো 3টা, তার সঙ্গে 2টা একজন জেনুইন স্পিনার আর একজন অলরাউন্ডার মেহেদার হাসান মিরাজ। তো এই বাইরে তো স্পিনার খেলানোর কোনো সুযোগ নেই ওই কন্ডিশনে। তো সব মিলিয়ে বলবো যে বাংলাদেশ আসলেই ব্যাকফুটে, এবং ওই কন্ডিশনে খুব ভালো টিম নিয়ে গিয়েও কিন্তু বড় দল স্ট্রাগল করে। ইংল্যান্ডের মতো দল, ইন্ডিয়ার মতো দল, তারপরে আপনার যদি বলেন সাউথ আফ্রিকা দল, যারা হলো ফাস্ট বোলিংয়ের উপর পার্শ্ববর্তী তাসমান সাগর পাড়ি দিলে নিউজিল্যান্ড, সেখানে গিয়ে আবার নিউজিল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়ার মতো থেকে শুরু করে সবাই আপনার স্ট্রাগল করে। তো সেই জায়গায় বাংলাদেশেও স্ট্রাগল হয়তো করতো, কিন্তু সেটা হয়তো বেটার পজিশনে একটা টেস্ট জেতার মতো অবস্থা হতো। কারণ নিউজিল্যান্ডে কখনো আমরা জিতে না, কিন্তু টেস্ট জিতলাম, ওয়ানডে জিতলাম, সবই তো জিতেছি। কিন্তু পেস বোলারদের ওখানে এবাদত আউটস্ট্যান্ডিং বোলিং করেছিল। তো এবাদত তো ইনজুরির পরে থেকে ওই রকম ফর্মে নেই। আবার রিসেন্টলি এখন জিম্বাবুয়েতে লাস্ট টেস্ট খেলার পরে আর দিন তো আর বাংলাদেশের যে ক্রিকেটীয় নেচার, সেই নেচারের মধ্যে তিনি নেই। তিনি ইতালিতে যাই বলেন না, যত দৌড়াদৌড়ি করুক আর যাই করুক, এখানে তো বোলিং ডেলিভারি দেওয়া, ওইগুলি শো করার ব্যাপার রয়েছে, সেগুলি তিনি সেই জায়গায় নেই। তাকে আসলে দলে নেওয়ার মতো অবস্থাও নেই। তার যে সময়, এই সময়টা আসলে ফ্যামিলিকেই দেওয়া উচিত। সো বাংলাদেশ ব্যাকফুটে। থ্যাংক ইউ সেকেন্দ্র ভাই। দর্শক, সেকেন্দ্র ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশ ব্যাকফুটে, বাংলাদেশ কিন্তু আসলেই ব্যাকফুটে। যে টেস্ট দুটো বাংলাদেশের ডমিনেট করার কথা পেস বোলিং দিয়ে, ব্যাটারদের কথা নাই বললাম, ব্যাটারদের প্রশংসা অন্যদিন হবে, সেখানে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেল। যে দুটো টেস্ট খেলার স্বপ্ন হয়তো নাহিদ রানা অনেক আগেই দেখেছিলেন ছোটোবেলায় বা ক্রিকেটে যোগ দেওয়ার পর, সেই স্বপ্নটা কিন্তু নাহিদ রানার প্রায় শেষই হয়ে গেল। হয়তো পরবর্তীতে কোনো একটা সময় এলে নাহিদ রানা সেটা খেলবেন, কিন্তু এতগুলো ভালো সিরিজ খেলে আসার পর যখন আপনি আপনার বেস্ট পেসারকে পাচ্ছেন না, যখন অস্ট্রেলিয়া এত বড় নাম নিয়ে আসছে, সেখানে বাংলাদেশকে অবশ্যই ব্যাকফুটে থাকতে হবে। আমরা আশা করছি আজকে বিকালের মধ্যেই হয়তো নির্বাচকরা দল ঘোষণা করে ফেলবেন। বাংলাদেশ দল 30 তারিখ এবং 1 তারিখ, অগাস্ট মাসের 1 তারিখ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে, এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশ দল সেখানে গিয়ে ভালো করবে এবং নিজেদের নামের প্রতি সুবিচার করবে। অনেক ধন্যবাদ।